বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। বিশ্বাস করবো তোকে? সমস্ত তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। এই বেলা সব কথা স্বীকার করে নে ভালোই ভালোই, নাহলে কপালে অনেক অনেক দুঃখ আছে তোর। আপনাকে কতবার বলছি, এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই। কোথাও কোথাও একটা বিরাট ভুল হয়ে যাচ্ছে। প্লিজ বিষয়টা একটু খুঁটিয়ে দেখুন স্যার। বাজে কথা বলা বন্ধ করে আসল কথায় আয়। খুনটা কেন করলি? কেন করলি? খুন? আমি বিশ্বাস করুন স্যার, বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। আমার স্ত্রী ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমার যদি কিছু হয়ে যায়, ওরা সবাই না খেতে পেয়ে একসঙ্গে মরে যাবে। আমাকে আমাকে বাঁচান স্যার, আমার পরিবারটাকে বাঁচান। বিশ্বাস করুন, আমি কোনোভাবেই এই কেসের সঙ্গে জড়িত নই। নমস্কার। কাহিনী কুঠির সকল শ্রোতাদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। শারদীয়া উপলক্ষে আজ আপনাদের জন্য রইল একটি বিশেষ নিবেদন। লেখক শুভদীপ চক্রবর্তী ওরফে দীপ চক্রের কলমে একটি টান টান থ্রিলার কাহিনী সম্পর্ক। বেশি কথা বলে হয়তো সময় নষ্ট করব না, শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ গল্প সম্পর্ক। হেয়ার স্ট্রিট থানার অফিসের রুমে জিজ্ঞাসাবাদ চলাকালীন ক্রাইম ব্রাঞ্চের সাদা বোলেরো গাড়িটা থানার গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে চোখ থেকে সানগ্লাসটা খুলে জামার পকেটে রাখা পাওয়ার গ্লাসটা চোখে পড়ে আস্তে আস্তে ওসির ঘরে প্রবেশ করলেন ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর অভিরাজ সেন। তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা দিয়ে তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি উল্লেখযোগ্য মার্ডার কেস সলভ করেছেন এবং সুপিরিয়রদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছেন। আর তাই জন্যই থানায় কোনো ক্রিটিক্যাল মার্ডার কেস রেকর্ড হলেই ডাক পড়ে অভিরাজ সেনের। স্যার, আসতে পারি? হেয়ার স্ট্রিট থানার বড়বাবু ঘরের দরজার সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করতেই ভেতর থেকে উত্তর এলো, অভিরাজ, প্লিজ কাম, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। শীততাপ নিয়ন্ত্রিত বড়বাবুর চেম্বারে প্রবেশ করে টেবিলের সামনে রাখা চেয়ারটা নিজের দিকে একটু টেনে নিয়ে তার উপর বসে পড়লেন অভিরাজ। টেবিলের একপাশে রাখা জলের বোতল খুলে গলা ভিজিয়ে নিতে না নিতেই শুনতে পেলেন বড়বাবু নিজের ঘরের দরজার দিকে তাকিয়ে বলছেন, অর্ক, আসুন। ক্রাইম ব্রাঞ্চ থেকে ইন্সপেক্টর অভিরাজ সেন এসেছেন। ওর সঙ্গে বসে আপনার কেসের ডিটেলসটা ডিসকাস করে নিন একবার। অর্ক সান্যাল 2010 ব্যাচের হেয়ার স্ট্রিট থানার পুলিশ অফিসার। কেস ডায়েরি হাতে অর্ক অভিরাজের ঠিক পাশে চেয়ারটা এসে বসলেন। রোগা লম্বা ফর্সা চেহারার অর্ককে দেখেই না জানি কেন অভিরাজের বড্ড ভালো লাগলো। ইন্সপেক্টর সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে অর্ক বললেন, নমস্কার স্যার, আমি অর্ক সান্যাল। আপনার কথা অনেক শুনেছি, একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি কখনো। যাক, সেসব কথা বাদ দিন, এবার কাজের কথায় আসি। কিছুক্ষণ আগে সকালের দিকে আমাদের থানার এলাকার একটা ভ্যাটের সামনে থেকে বস্তাবন্দি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে যাই। সেই সময় সেখানে উপস্থিত একজন কেএমসির সুইপারের বয়ান অনুসারে একটা মার্ডার কেস রেকর্ড করি। এই সময় উনি ওখানে ভ্যাট পরিষ্কার করতে গিয়েছিলেন।
ফ্যাটে জমে থাকা ময়লা আবর্জনাগুলো উনি যখন এক এক করে ময়লা ফেলার ঠেলা গাড়িতে তুলছিলেন, তখনই দড়ি দিয়ে মুখ বাঁধা একটা বস্তা দেখতে পান। দড়ি খুলে বস্তার মুখটা আলগা করতে না করতেই উনি বস্তার ভেতরে থাকা ডেড বডিটা দেখতে পেলেন এবং তৎক্ষণাৎ লোকাল থানায় ফোন করে সেই খবরটা আমাদের জানালেন। আচ্ছা বেশ, তা বস্তা খুলে কি অবস্থায় পেলেন বডিটা? স্যার, আপনি বললে বিশ্বাস করবেন না, ওই বস্তার মধ্যে একজন পুরুষ মানুষের দেহকে দুটো টুকরো করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। মাথা থেকে কোমর পর্যন্ত একটা টুকরো, আর কোমর থেকে দেহ পর্যন্ত বাকি অংশ। তার মানে ওই ব্যক্তির মুখমণ্ডলটা ইনট্যাক্টই আছে? হ্যাঁ স্যার, মৃত ওই ব্যক্তির জামা কাপড়গুলো মোটামুটি একই রকম আছে। বুঝলাম। তা কত পুরনো দেহ বলে মনে হচ্ছে? সেটা তো এক্স্যাক্টলি বলা মুশকিল স্যার, তবে মৃতদেহ দেখে সেটা খুব একটা পুরনো বলে মনে হচ্ছে না। ওকে, ওই মৃত ব্যক্তির শনাক্তকরণ হয়েছে? আশেপাশের থানাগুলোতে ছবিসহ খবর পাঠিয়েছি। তাছাড়া কলকাতা সংলগ্ন পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকটা থানাতেও ছবিসহ মেল পাঠিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি একটা পজিটিভ নিউজ পাওয়া যাবে। ও আরেকটা কথা, ওই ভ্যাটের কাছাকাছি একটা সিসিটিভি ইনস্টল করা আছে। সেই ফুটেজগুলোর মধ্যে কয়েকটা ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে আজকে ভোর রাতে একজন ব্যক্তি ওই ভ্যাটের সামনে দাঁড়িয়ে কিছু একটা খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করেই দড়ি দিয়ে মুখবন্ধ বস্তাটা নাড়াচাড়া করছিল। তারপর কিছু একটা আন্দাজ করেই হবে হয়তো বস্তাটা ফেলে ওখান থেকে চম্পট দেয়। সেই ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করি এবং থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। আপনি চাইলে ওই ব্যক্তির সঙ্গে একবার কথা বলতে পারেন। তার মানে সবকটা ফুটেজ এখনো ভালো করে চেক করা হয়নি। ঠিক আছে, চলুন একবার কথা বলে দেখি। বড়বাবুর চেম্বার থেকে বেরিয়ে অফিসের রুমে ঢুকলেন অভিরাজ সেন। দেখলেন ঘরের মেঝেতে কালো হাফ শার্ট, একটা সাদা রঙের বারমুডা পরিহিত মধ্যবয়সী এক ব্যক্তি বসে রয়েছে। মাথার চুলগুলো বড্ড এলোমেলো, চেহারাটাও বেশ ভারী। কাঠি কাঠি হাত পাগুলো যেন বেঢপ শরীরটাকে আর টানতে পারছে না। দেখে রীতিমতো বিধ্বস্ত মনে হচ্ছে। ঘরে প্রবেশ করতেই অভিরাজের দিকে হাত জোর করে সে ব্যক্তি বলে উঠল, স্যার স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি। এরা খামোখা আমায় থানায় ধরে নিয়ে এসেছেন। এখন বলছেন আমি নাকি মার্ডার কেসের পিছনে আছি। আমার তো মাথায় কিছুই ঢুকছে না যে আমি জীবনে একটা মশা পর্যন্ত মারিনি, আর সেই আমি কিনা মার্ডার করেছি। নাটকটা এবার বন্ধ করুন। যা যা জিজ্ঞেস করছি সেগুলো ঠিকঠাক উত্তর দিন। কি নাম আপনার? স্যার, আমি বিভাস তালুকদার, পার্ক সার্কাসে একটা বস্তিতে থাকি। ঘরে আমার ছোট ছোট ছেলে মেয়ে আর বউ আছে স্যার। ওরা সম্পূর্ণভাবে আমার ওপর নির্ভরশীল। খুব ভোরবেলা কাঁধে ঝোলা নিয়ে ভ্যাটে ভ্যাটে ঘুরি। ভ্যাট থেকে প্লাস্টিকের বোতল কাচড়া কুড়িয়ে নিয়ে আমাদের ওখানে একটা দোকান আছে, সেখানে ওগুলো বিক্রি করি। এভাবেই আমার সংসার চলে স্যার। অন্য দিনের মতো আজও খুব ভোরবেলায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে ভ্যাটের কাছে এসে ময়লা আবর্জনা নাড়াচাড়া করতেই একটা বড় বস্তা দেখতে পাই। বস্তার মুখটা দড়ি দিয়ে বেঁধে রাখা ছিল। একটু নাড়াচাড়া করতেই কেন জানি না মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হলো। তাই বস্তাটা দূরে সরিয়ে রেখে আমি ওখান থেকে চলে যাই। বেশ কিছুক্ষণ পরে পুলিশ এসে আমাকে শিয়ালদা স্টেশনের সামনে থেকে ধরে নিয়ে আসে। বিশ্বাস করুন স্যার, আমি আর কিছু জানি না। যেটুকু জানতাম সবটুকুই আমি স্যারদের বলেছি, তাও এরা আমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। বিভাসের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন অভিরাজ। কিছুটা সময় ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন বিভাসের দিকে। একসময় নোটবুকটা বের করে খসখস করে কিছু একটা লিখলেন তাতে। তারপর মাথা নাড়িয়ে অর্কর দিকে তাকিয়ে বললেন, আমার মনে হচ্ছে ছেলেটি সত্যি কথা বলছে। চলুন তো একবার সিসি ফুটেজগুলো ভালো করে দেখি। বিভাসকে ওই ঘরে বসিয়ে রেখে অভিরাজ এবং অর্ক পাশের কম্পিউটার সার্ভার রুমে চলে গেল। অনেকক্ষণ বসে খুঁটিয়ে খুঁটিয়ে সিসিটিভির ফুটেজগুলো ভালো করে পর্যবেক্ষণ করার পর নিজের নোটবুকে নোট করলেন অভিরাজ। তারপরে অর্ককে বললেন, এই ফুটেজে দেখা যাচ্ছে রাত 2:30টা নাগাদ হলুদ রঙের একটা ট্যাক্সি ব্যাটের সামনে এসে দাঁড়ালো। মিনিট 2-3 পরে ট্যাক্সি থেকে
মুখে কালো পরা মাস্ক পরা একজন ব্যক্তি নেমে ট্যাক্সির পেছনে ডিকি থেকে একটা বড় বস্তা বের করে ভ্যাটের মধ্যে সেটিকে ফেলে দিল। কি তাই তো? অর্ক মাথা নাড়তেই ওর দিকে তাকিয়ে অভিরাজ আবারও বললেন, ফুটেজ থেকে স্টিল ছবি বের করে জুম করে ট্যাক্সির রেজিস্ট্রেশন নাম্বার আইডেন্টিফাই করতে হবে। এইসব সমস্যার সমাধানের জন্য আর কয়েকদিনের মধ্যেই কলকাতা শহরের বিভিন্ন ক্রসিং ANPR ক্যামেরা অর্থাৎ অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরা এই লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। যাই হোক, কেসটা ডিটেক্ট না হওয়া পর্যন্ত আমি থানাতেই আছি। প্রতিটা মুহূর্তের আপডেট দেবেন আমাকে। অভিরাজের কথা শুনে মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন অর্ক। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুটা সময়। খানিক পরেই প্যান্টের ডান পকেটে রাখা অভিরাজের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করেই দেখতে পেলেন একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। সেটা রিসিভ করতেই সে প্রান্ত থেকে অর্কর গলা ভেসে এলো। স্যার, একটা গুড নিউজ আছে। ট্যাক্সিটা শনাক্ত করতে পেরেছি। ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা থানায় নিয়ে এসেছি। বলেই ফোনটা কেটে দিলেন অর্ক। কি নাম তোর? স্যার স্যার আমি অমিয় সাহা। 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি স্যার। ট্যাক্সিটা আমার নিজের। বুঝলাম। কোথায় বাড়ি? বারুইপুর বাস স্ট্যান্ডের কাছেই স্যার বাড়ি ভাড়া নিয়ে থাকি। স্ত্রী আর ছেলে, এই নিয়েই আমার সংসার স্যার। জিজ্ঞাসাবাদ করতে করতে হঠাৎ করে সন্দেহভাজন ব্যক্তিকে চমকে দেওয়া অভিরাজের অনেক দিনেরই পদ অভ্যেস। সেদিন রাতে গাড়িটা নিয়ে কলকাতার এদিকে কেন এসেছিলি? দেখুন স্যার, আমার গাড়িতে দিনরাত অনেক মানুষজন ওঠেন। সবার কথা কি মনে রাখা সম্ভব আপনি বলুন? তাই তো, সত্যি তো। ঠিক আছে, ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে তোর গাড়ি থেকে কেউ একজন ভ্যাটের মধ্যে একটা বস্তা ফেলে দিচ্ছে, আর পরে সেই বস্তা থেকেই একটা ডেড বডি উদ্ধার করা হয়েছে। তোর বাড়িতে একটু জানিয়ে দে, আমরা এই মার্ডার কেসে তোকে অ্যারেস্ট করছি। কাল থেকে তোর জেলে বসে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর একবার অ্যারেস্ট হয়ে গেলে সব কথা পেট থেকে দেখবি আপনা আপনি বেরিয়ে আসবে। অভিরাজের মুখে কথাটা শুনেই চমকে উঠল ট্যাক্সি ড্রাইভার অমিয়। নিজের কথায় নিজেই ফেঁসে গেছে বুঝতে পেরে হাত জোর করে অভিরাজের দিকে তাকিয়ে বলল, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। আমি সব বলে দিচ্ছি। ওই বস্তায় কি ছিল সেটা সত্যি আমি জানতাম না। সেদিন অনেক রাতে ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ডের কাছেই বড় রাস্তার ওপর দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখলাম একটা বড় ভারী মুখ বন্ধ বস্তা নিয়ে একজন লোক আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কি হে, এত রাতে এখানে কি? এই ভারী বস্তাটার মধ্যে কি আছে? তখন পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে লোকটা বলল, আর বলো না দাদা, কলকাতায় মামার বাড়ি যেতে হবে। কিছু দরকারি জিনিসপত্র এই বস্তায় ভরেছি, এগুলো আজ রাতের মধ্যেই ওখানে পৌঁছে দিতে হবে। এই এত রাতে কিভাবে যে যাব সেটাই ভেবে পাচ্ছি না। যদি কিছু মনে না করো, আমাকে একটু নিয়ে যাবে। যেতে আসতে মিটারে যা উঠবে সেই ভাড়াই আমি দিয়ে দেবো। আমি ওর কথা শুনে বললাম, এই মালের কিন্তু অতিরিক্ত দাম দিতে হবে। উত্তরে সেই ব্যক্তি বলল, ঠিক আছে দাদা, আমি দিয়ে দেবো। গাড়ির ডিকিতে বস্তাটা তুলে গাড়ি স্টার্ট দিলাম। বস্তাটা তুলতে গিয়ে না জানি কেন বস্তার ওজন দেখে আমার একটু অদ্ভুতই ঠেকছিল, কিন্তু তবুও ওকে তখন কিছু বলিনি, ওই 2 টাকার জন্য। সে তো না হয় বুঝলাম, মামার বাড়ি নিয়ে যাবে বলে ওই ব্যক্তি হঠাৎ করে বস্তাটা যখন ভ্যাটের মধ্যে ফেললো তখন তো কিছু বললি না কেন? ও বলেছিল ও ওয়েলিংটন মোড়ের কাছে ওর মামার বাড়ি। সেই মতো আমি গাড়ি নিয়ে ওয়েলিংটন মোড়ের কাছে আসতেই একটা জায়গায় ও গাড়িটা দাঁড় করাতে বলল। আমি গাড়িটা দাঁড় করাতেই ওই ব্যক্তি নিজের পকেট থেকে মোবাইল বের করে মোবাইলে কি যেন একটা দেখালো। সম্ভবত মোবাইলে আসা কোনো মেসেজ দেখছিল। তারপর ট্যাক্সির দরজা খুলে বাইরে বেরিয়ে ডিকি খুলে নিজের হাতেই বস্তাটা বের করে রাস্তার এক পাশে ভ্যাটের ওপর ফেলে দিল। তারপর আবার গাড়িতে এসে বসলো। আমি জিজ্ঞেস করলাম, কি হে, মামা বাড়ি যাবে না নাকি? ও তখন বলল, মামা মেসেজ করেছে বাড়িতে এখন নেই, কাল আসতে বলেছে।
ওর কথা শুনেই আমি বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। এতটা পথ আসার পর হঠাৎ করে মামার মেসেজ এলো, বললেই হয় নাকি? যেখানে যাবে বলে মালপত্র নিয়ে গাড়িতে উঠলো, সেখানে না গিয়ে হঠাৎ করে সেই মালটাই রাস্তার পাশে ফেলে দিল। এটা দেখেই অজানা আশঙ্কায় আমার মনটা ভীত হয়ে পড়লো স্যার। গাড়িটা নিয়ে কিছুটা দূরে যাওয়ার পর একটা ফাঁকা জায়গা দেখে বাঁদিকে দাঁড় করিয়ে ওই ব্যক্তির দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এই সত্যি কথা বলো তো, ওই ব্যাগে কি ছিল? আপনি আপনি বললে বিশ্বাস করবেন না স্যার। প্যান্টের পকেট থেকে একটা ছোট কালো রঙের বন্দুক বেড়ে সে সঙ্গে সঙ্গে আমার মাথায় ঠেকিয়ে ধরলো। তারপর তারপর থ্রেটের সুরে আমাকে বলল, পয়সা দেবো, কাজ করবি। এর বেশি কিছু জানতে চাইলে না, সোজা উপরে পাঠিয়ে দেবো। লোকটার মুখে একটা কালো মাস্ক পরা ছিল। বিশ্বাস করুন স্যার, ওর ওই কথায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই চুপচাপ কোনো কথা না বলে গাড়ি নিয়ে বারুইপুর বাস স্ট্যান্ডের কাছে এসে ওকে ছেড়ে দিই। আপ ডাউন ভাড়া মিলিয়ে ওই ব্যক্তি আমাকে মোট 2000 টাকা দিয়েছিল। এর বেশি আমি আর কিছু জানি না স্যার। ট্যাক্সি ড্রাইভারের কথা শুনে অভিরাজ অর্ককে এবারে বললেন, এই গাড়ি রেডি আছে, এখনই বারুইপুর যেতে হবে। হাসি মুখে অর্ক অভিরাজকে বললেন, 10 মিনিটের মধ্যেই রেডি করে নিচ্ছি স্যার, কেসটা আজকেই সলভ করতে হবে। বারুইপুর বাস স্ট্যান্ডের সামনে পৌঁছতে অর্কদের প্রায় রাত 10টা বেজে গেল। পুলিশের গাড়ি থেকে নেমে অভিরাজ ট্যাক্সি ড্রাইভার অমিয়র দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এরার সময় টাকা মিটিয়ে দিয়ে ওই লোকটি কোন দিকে চলে গিয়েছিল? কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা চুলকে অমি উত্তর দিল, এই রে স্যার, সেটা তো দেখিনি। হঠাৎ করে জ্বলে ওঠা আশার আলোটা যেন দপ করে নিভে গেল। উত্তেজিত হয়ে অর্ক ওই ট্যাক্সি ড্রাইভারকে মারতে উদ্যত হতেই অর্কর হাত চেপে ধরলেন অভিরাজ। এবার না শালাকে মেরেই দেব। আরে করছেন কি? অল্পতেই ধৈর্য হারালে হবে? আপনি কি ভেবেছেন ও গড় করে সব বলে দেবে আর আমরা টপ অপরাধীকে অ্যারেস্ট করে নেব? সবসময় সেটা হয় নাকি? নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সামলে নিলেন অর্ক। তাহলে এবার কি হবে স্যার? অর্কর কথায় কোনো উত্তর না দিয়ে অভিরাজ বাস স্ট্যান্ড লাগোয়া চায়ের দোকানের দিকে এগিয়ে গেলেন। দাদা, চিনি ছাড়া একটা লিকার চা হবে? হ্যাঁ হবে। তা দাদারা কি কলকাতা থেকে এসেছে? হ্যাঁ, তা তোমার এই চায়ের দোকান কটা পর্যন্ত খোলা থাকে? কোনো ঠিক নেই দাদা, কাস্টমার থাকলে রাত 1টা-1:30 অব্দিও দোকান খোলা রাখে, আর কাস্টমার না থাকলে রাত্রি 11টাতে বন্ধ করে। অভিরাজকে দোকানদারের সঙ্গে কথা বলতে দেখে খানিকটা বিরক্ত হয়ে নিজের মনে বিড়বিড় করতে লাগলেন অর্ক। বড় অফিসার না ছাই, এদিকে কেস খুলছে না আর ওদিকে উনি লিকার চা নিয়ে পড়েছেন। যত সব। চাটা কিন্তু দারুণ বানিয়েছেন। আসলে 15-16 বছর ধরে কাজ করছি। এ তল্লাটে সব থেকে পুরনো চায়ের দোকান আমার। এ অঞ্চলে এমন কোনো মানুষ নেই যে কিনা আমার চায়ের দোকানে একবারও চায় চুমুক দেয়নি। আমার দোকান তাহলে অনেক বছরের পুরনো। বললাম তো আপনাকে, প্রায় 15-16 বছর হবে। তোমার দোকান যেমন খুব পুরনো, ঠিক তেমনই চায়ের ইতিহাসও খুব প্রাচীন। চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন প্রথম শুরু হলেও ভারতে চায়ের চাষ শুরু হয় ইংরেজদের আমলে। 1855 সালে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। ধীরে ধীরে ভারতের চায়ের উৎপাদন বাড়তে থাকে এবং এর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিশ্বের বাজারে ভারতের চায়ের কদর। আমি তো বেশি লেখাপড়া করিনি, তাই এত কিছু জানি না। আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো স্যার। বাস স্ট্যান্ডের এদিকটা তো খুব শান্ত এলাকা না? মানে খুব একটা পুলিশি ঝামেলা টামেলার দিকে হয় না? না না, খুব একটা ঝামেলা হয় না। তবে 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 কি? আর বলবেন না স্যার,
দীপক চক্রবর্তী বলে একজন ভদ্রলোক আমার দোকানে মাঝে মধ্যেই চা খেতে আসতেন। কাল থেকে নাকি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল বেলার দিকে বারুইপুর থানা থেকে একজন অফিসার এসেছিলেন দীপক বাবুর ব্যাপারে খোঁজ খবর নিতে। বললেন দীপক বাবুর বউ থানায় মিসিং ডায়েরি করিয়েছেন। দীপক চক্রবর্তী কোথায় থাকেন উনি? ঠিকানাটাও ঠিক বলতে পারবো না স্যার, তবে বাড়িটা আমি চিনি। কিন্তু আপনি একটা কথা বলুন তো, দীপক বাবুর ব্যাপারে হঠাৎ আপনি কেন জানতে চাইছেন? না মানে আমরাও একজন দীপক বাবুকে খুঁজছি, তাই। দীপক বাবুকে আপনারা চেনেন নাকি? হ্যাঁ চিনতাম। আমরা যে দীপক বাবুকে খুঁজছি তার বয়স ওই আনুমানিক ওই 65 থেকে 70 বছর হবে। আরে কি জ্বালাতন, এই দীপক চক্রবর্তীর বয়সও 70-এর কাছাকাছি। আমাদের একবার ওর বাড়িটা দেখাতে পারেন, তাহলে খুব উপকার হয়। আমি তো দোকান ছেড়ে যেতে পারবো না, তবে একটা কাজ করুন, এই রাস্তা ধরে সোজা হেঁটে যান। মিনিট 5 হাঁটার পর মিলন সংঘ ক্লাব আসবে। ওই ক্লাবের আশেপাশে গিয়ে কাউকে দীপক বাবুর বাড়িটা কোথায় জিজ্ঞেস করুন, আপনাকে দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নেব। চায়ের বিল মিটিয়ে অর্ককে সঙ্গে করে মিলন সংঘ ক্লাবের দিকে হাঁটতে শুরু করলেন অভিরাজ। মিনিট 5 হাঁটতে না হাঁটতেই তারা পৌঁছে গেলেন গন্তব্যে। ক্লাবের বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এটা অনেকদিনের পুরনো। রংচটা দেওয়ালের গা থেকে পলিস্তারা খসে পড়েছে। সেখানে পৌঁছে ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলাকে দেখে তার দিকে এগিয়ে গেলেন অভিরাজ। জিজ্ঞেস করলেন, দীপক চক্রবর্তীর বাড়িটা কোন দিকে? ইতিমধ্যেই বারুইপুর থানায় রিকিউজিশন জমা করে তদন্তের লোকাল থানার সাহায্য চেয়ে নিয়েছেন অর্ক। আসলে কোনো কেসের তদন্তে নিজের এরিয়া ছেড়ে অন্যত্র গিয়ে সার্চ অপারেশন চালাতে গেলে এটাই করতে হয়। দোতলা বাড়িটার সামনে পৌঁছে অভিরাজ দেখতে পেলেন একতলার সামনের ঘরে আলো জ্বলছে। কাছের জানলাগুলোর উপরে পর্দা ঝোলানো। অন্ধকার হয়ে আছে আকাশ। চারিদিকের পরিবেশ হঠাৎ করে বেশ খানিকটা থমথমে হয়ে উঠেছে। কলিং বেল বাজালেন অভিরাজ। একটু পরে দরজা খুলে বেরিয়ে এলেন 1 বছর 50-এর ভদ্র মহিলা। নরম স্বরে মহিলার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন অভিরাজ। তারপরেই বাকি পুলিশ ফোর্সকে বাইরে অপেক্ষা করতে বলে তিনি এবং অর্ক সেই বাড়ির ভেতর প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করে একতলার একটি ঘরে গিয়ে বসলেন তারা। তারপরেই সে ভদ্রমহিলা অভিরাজকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, এত রাতে আমার বাড়িতে পুলিশ কেন? আপনার স্বামী নিরুদ্দেশ হয়েছেন, সেই ব্যাপারেই কথাবার্তা বলতে এসেছি। সকালে তো বারুইপুর থানা থেকে অফিসার এসে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে গেলেন, তারপরে আবার হঠাৎ কি এমন দরকার পড়ল যে এত রাতে আবার আসতে হলো? পুলিশের কাজের কি কখনো দিনরাত থাকে ম্যাডাম? আচ্ছা এবার বলুন তো, দীপক চক্রবর্তী ঠিক কটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন? উনি ওই রোজ সকাল 8টা নাগাদ বাজার করতে যেতেন। সেই মতো আজও 8টা নাগাদ বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। ওই সময় বাড়িতে আপনি আর দীপকবাবু ছাড়া আর কে কে ছিলেন? আমাদের একমাত্র ছেলে সজল। সজল সেই সময় উপরের ঘরেই ছিল। কি করে আপনার ছেলে? উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ও আর পড়াশোনা করলো না, বলল ব্যবসা করবে। সেই মতো ওর বাবা ওকে ব্যবসার জন্য টাকা পয়সা দিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই ব্যবসায় বিরাট লস করলো। সেই নিয়ে ওর সঙ্গে ওর বাবার ঝগড়াঝাঁটিও হয়েছিল খুব। বেশ কিছুদিন তো দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল।
আসলে আমি দীপক চক্রবর্তীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পরে উনি আমাকে বিয়ে করেন। সজল ওর প্রথম পক্ষের সন্তান। বুঝলাম। ছেলে এখন বাড়িতে আছে, মানে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, ও ওপরেই আছে, আপনারা ওপরে গিয়ে কথা বলতে পারেন। দীপক চক্রবর্তীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে কথা বলে ওপরে দোতলার ঘরে উঠে এলেন অর্ক এবং অভিরাজ। দোতলায় দুখানা ঘর, যে ঘরের দরজাটি ভিতর থেকে বন্ধ, সে ঘরের দরজার বাইরে নক করলেন অভিরাজ। ভিতর থেকে আওয়াজ এলো। কে? গলা চড়িয়ে চিৎকার করে অর্ক বললেন, থানা থেকে আসছি। 1 মিনিটের নীরবতা। তারপরেই সশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো বছর 25-এর সজল চক্রবর্তী। সজল তো? হ্যাঁ, আমি সজল। আর আপনারা? আমরা থানা থেকে এসেছি, তোমার বাবার বিষয়ে কিছু কথা জানার ছিল, তাই এলাম। তুমি এখন কি করো? কি আর করবো স্যার, বাবার কাছে ব্যবসার জন্য টাকা পয়সা চাইলাম। অনেক করে অনুনয় বিনয় সবই করলাম, বাবা কিছুতেও একটা নয়া পয়সাও দিতে সাহায্য করলো না। এই নিয়ে রোজ বাবার সাথে ঝগড়া হতো। আজকে সকালেও তো প্রচণ্ড ঝগড়া হয়েছিল। আজ সকালে? হ্যাঁ, তারপরে তো রেগে মেগে বাবা বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েও গেল। সজলের কথা শুনেই অর্ক অভিরাজের ডান কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বললেন, স্যার, সজলের বয়ানের সঙ্গে ওর মায়ের বয়ান তো মিলছে না। মুচকি হেসে গলার স্বর নামিয়ে অভিরাজ বললেন, কন্ট্রাডিকশন যতই বাড়বে ততই ভালো। আচ্ছা সজল, তোমার ফোন নাম্বারটা একটু বলো তো। ফোন নাম্বার দিয়ে কি হবে স্যার? আমাদের একটু দরকার আছে। আসলে একটা কেস রেকর্ড হয়েছে তো, তাই নিয়ম মাফিক কিছু কাজ পুলিশকে করতেই হয়। সেই জন্যই ফোন নাম্বারগুলো একটু কালেক্ট করতে হবে, তেমন কিছুই নয়। কেস রেকর্ড হয়েছে মানে? শুনছি নাকি মা থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছে, এফআইআর করেছে। কই, সে কথা তো আমি শুনিনি। সব কথা যে তোমাকে শুনতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমাদের জানাশোনার বাইরেও এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো হিসাব থাকে না, বুঝলে? ও আচ্ছা। অর্ক সজলের ফোন নাম্বারগুলো লিখে নিতেই অভিরাজ অর্ককে কাছে টেনে ফিস ফিস করে বললেন, ইমিডিয়েট এই ফোন নাম্বারগুলো গতকাল থেকে আজ পর্যন্ত কল ডিটেলস রিপোর্ট এবং টাওয়ার লোকেশনগুলো আনাবার ব্যবস্থা করুন। মাথা নেড়ে অর্ক একতলায় চলে যেতেই অভিরাজ সজলের দিকে তাকিয়ে বললেন, বাবার উপর তোমার খুব রাগ ছিল না? অভিরাজের কথাগুলো শুনেও না শোনার ভান করে চুপ করে থাকলো সজল। সজলকে এই অবস্থায় দেখে অভিরাজ আবারও জিজ্ঞেস করলেন, বাবা দ্বিতীয়বার বিয়ে করার আগে তোমার সঙ্গে কথা বলেছিল? প্লিজ অফিসার, মায়ের ব্যাপারে আমাকে কিছুই জিজ্ঞেস করবেন না। কেন, বাবা তো তোমার জন্যই দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হয়েছিল। কে বলেছে? কে বলেছে আপনাকে এইসব বাজে কথা? হ্যাঁ, যদি তাই হতো তাহলে নতুন মা এসে আমার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করতো, প্রতিটা মুহূর্তে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার বাবাকে উত্তেজিত করতো না। শান্ত হও সজল, মা মাই হয়। মা কখনো সন্তানকে স্বেচ্ছায় কষ্ট দিতে পারে না। সব মা একরকম হয় না স্যার। নতুন মা এই বাড়িতে আসার পর থেকে বাবার আমাকে সহ্য করতে পারতো না। ছোট বড় সব কারণেই আমাকে ভুলই বুঝতো। নতুন মা এই বাড়িতে আসার পর থেকে আমার বাবা সম্পূর্ণভাবেই বদলে গিয়েছিল। আচ্ছা সজল, বাবা মিসিং হওয়ার পরে তোমরা বাবাকে খুঁজতে ঠিক কোথায় কোথায় গিয়েছিলে? রেলওয়ে স্টেশন থেকে শুরু করে হাসপাতাল, মর্গ সব জায়গাতেই বাবাকে খুঁজেছি স্যার, কিন্তু কোথাও খুঁজে পাইনি। সজলের সঙ্গে অভিরাজের কথাবার্তা চলতে চলতেই সজলের নতুন মা উপরে উঠে সজলের ঘরের মধ্যে প্রবেশ করে অভিরাজকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের এই জিজ্ঞাসাবাদ আর কতক্ষণ চলবে শুনি? আজ সকালেও তো সজলের সঙ্গে ওর বাবার ঝগড়া হয়েছিল, এ কথা তো আপনি আমাদের বললেন না? না, মানে আমার মনে ছিল না। এত বড় একটা কথা আপনি বেমালুম ভুলে গেলেন? সব কথা আবার মনে করে পুলিশকে বলতে হবে নাকি? হ্যাঁ,
অবশ্যই বলতে হবে, কোনো কথা লুকিয়ে রাখা যাবে না। আর আপনি সেটা না বললে আমি ধরে নেব আপনি ইচ্ছাকৃতভাবে এই কথাটা আমাদের থেকে লুকিয়েছেন। কি যা তা বলছেন? আপনাদের থেকে এই কথাটা লুকিয়ে রেখে আমার লাভ কি শুনি? আমার স্বামী মিসিং হয়েছে, আর এত রাতে আপনারা আমাদের বাড়িতে এসে আমাদেরকেই হ্যারাস করছেন, না? কোনো উত্তর দিলেন না অভিরাজ। দেখতে দেখতেই খানিকটা সময় পার হয়ে গেল। অর্ক নিজের মেল বক্স ওপেন করে সজলের গত দুদিনের কল ডিটেলসের রিপোর্টটা অভিরাজের চোখের সামনে খুলে দিয়ে বলতে লাগলেন, স্যার, মা আর ছেলের কথাবার্তা সেই শুরু থেকেই সবকিছুর মধ্যে কেমন একটা অসঙ্গতি দেখা যাচ্ছে। রিপোর্টে চোখ বুলিয়েই সজলের গালে একটা সপাটে চর কষিয়ে অভিরাজ বললেন, ভালোই ভালোই স্বীকার করে নে, তাহলে সারাটা জীবন জেলে পচে মরতে হবে। এখনো সময় আছে। বাবাকে মারলি কেন বল। ওকে চাপ দিয়ে কি বলাতে চাইছেন? সজলের মায়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে সজলের দিকেই তাকিয়ে অভিরাজ আবারও জিজ্ঞেস করলেন, মিথ্যে কথা বলে লাভ নেই। আমার কাছে প্রমাণ আছে। বাবাকে খুন করে তার শরীরটাকে দুটো টুকরো করে একটা বস্তায় ভরে। অভিরাজের অনেক চেষ্টা সত্ত্বেও সজল কিছুতেই আসল কথাটা পুলিশের সামনে বলছে না। এই বিষয়টা দেখে খানিকটা দমে গেলেন অর্ক। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। আর ঠিক সেই সময়তেই অভিরাজ অর্ককে ইশারা করলেন। অভিরাজের ইশারায় অর্ক তখন নিজের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে মোবাইল স্টোর রাখা ডেড বডির ছবিগুলোর একটা একটা করে সজলকে দেখাতে লাগলো। দুটুকরো হয়ে যাওয়া ভয়ঙ্কর সেই ছবিগুলো দেখে সজল আর নিজেকে সামলাতে পারল না। একসময় ভেঙে পড়ল সে। চুপ করুন, চুপ করুন, প্লিজ চুপ করুন স্যার, আমি আর নিতে পারছি না, প্লিজ চুপ করুন স্যার। কান্নায় ভেঙে পড়ল সজল। সজলের নতুন মা এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। নতুন মা সম্পর্কে আমি যা যা বলেছি সব মিথ্যে কথা স্যার। নতুন মা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, সবসময় আমাকে আগলে রাখে, কিন্তু না জানি কেন বাবা কিছুতেই আমাকে সহ্য করতে পারতো না। ক্যান্সারে ভুগে আমার নিজের মা মারা যাবার কয়েকদিনের মধ্যেই বাবা নতুন মাকে বিয়ে করে নিয়ে এসেছিল। দ্বিতীয় বিয়ের পর থেকেই বাবা কলকাতার মাঠে নিয়মিত গিয়ে রেসে নিজের জমানো টাকা পয়সা সব উড়িয়ে আসতো। এই নিয়ে বহুবার আমার সঙ্গে, নতুন মায়ের সঙ্গে এবং কি বাবার সাথে ঝগড়াঝাটি হয়েছে। বয়স 70 হলে কি হবে, এই বয়সে বাবা ভালোই চলাফেরা করতে পারতো। আর সকালে বাবার সঙ্গে যখন খুব ঝগড়া হচ্ছিল তখন হঠাৎ করেই না জানি কেন মাথাটা আমার গরম হয়ে গেল। পাশে পড়ে থাকা হাতুড়ি দিয়ে মাথায় 2-3 বার আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়লো বাবা। এই দেখে প্রথমে আমি খানিকটা ঘাবড়েই গিয়েছিলাম। তারপর মা আর আমি অনেক ভেবে একটা প্ল্যান করলাম। আমাদের বাড়িতে সিমেন্টের অনেকগুলো বস্তা ছিল, তার মধ্যে থেকে একটা বড় বস্তা বেছে নিলাম। বাড়িতে থাকা কড়াত দিয়ে 2 খণ্ড করে ফেললাম বাবার দেহটাকে। তারপর বস্তার মধ্যে দেহখণ্ড দুটিকে ভরে দড়ি দিয়ে ভালো করে বস্তার মুখগুলো বেঁধে দিলাম। আসলে বাবার দেহকে 2টো খণ্ড না করলে কিছুতেই একটা বস্তায় ভরা যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে এই কাজটা করতে হলো। দিন শেষ হতেই রাত ঘনিয়ে আসতেই বস্তাটাকে সাইকেলে বসিয়ে টানতে টানতে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে সাইকেলটা এক পাশে রেখে বস্তা নিয়ে একটা ট্যাক্সি ধরে কলকাতা গেলাম। সেখানে রাস্তার পাশে একটা নির্জন ভ্যাট দেখতে পেয়ে গাড়ি থামিয়ে সেই ভ্যাটের মধ্যে বস্তাটা ফেলে দিলাম। বারুইপুর বা আশেপাশে কোথাও বস্তাটা ফেলতে পারতাম, কিন্তু সেটা করিনি, কারণ সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। যদিও কলকাতা গিয়েও খুব একটা লাভ হলো না। রক্তমাখা হাতুড়ি আর করাতটা একটা প্যাকেটে ভরে বাড়ির পেছনে জঙ্গলেই ফেলে দিয়েছি। জায়গাটাও আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো স্যার। আমি অন্যায় করেছি, পাপ করেছি। আপনি আমাকে যা সাজা দেবেন আমি তো মাথা পেতে নেব, কিন্তু একটাই অনুরোধ স্যার, এই কেসে আমার নতুন মাকে জড়াবেন না।
সবই তো বুঝলাম। ট্যাক্সিওয়ালাকে যে বন্দুকটা দেখিয়ে ভয় দেখিয়েছিলে সেটা বোধহয় খেলনা বন্দুক ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু আপনি জানলেন কি করে? এটা জানতে খুব একটা কষ্ট করতে হয় না, তোমার মানসিকতা দেখে এটা বুঝেছি। তাছাড়া তুমি প্রফেশনাল ক্রিমিনাল নও। বন্দুক ভাড়া করে বা কিনে কাউকে ভয় দেখানো তোমার কাজ না। বাবার উপর অনেকদিন ধরে জমে থাকা রাগ অভিমান থেকে তুমি এই কাজটা করেছো। প্রফেশনাল ক্রিমিনাল হলে এত সহজে তুমি নিজের দোষ স্বীকারই করতে না। এরপর অর্ক সজল আর তার নতুন মায়ের মোবাইল ফোন দুটো ভালো করে চেক করতে গিয়ে দেখলেন ওদের দুজনের অটো ভয়েস কল রেকর্ডিং মোডে অনেক কথাবার্তায় জমে আছে, যেগুলো এই ঘটনায় ওদের দুজনেরই জড়িত থাকার প্রমাণ বহন করছে। হেয়ার স্ট্রিট থানার গাড়ি সজল এবং সজলের মাকে নিয়ে বারুইপুর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। অসময়ে হঠাৎ করে বিদ্যুৎ চমকানো যেন এক মুহূর্তের জন্য রূপুলি আলোয় ভরে গেল সমগ্র আকাশ। তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল সশব্দে। শেষ হলো সম্পর্ক। গল্প পাঠে কুন্তল, সমগ্র উপস্থাপনায় টিম কাহিনী কুঠি, শব্দ সংযোজনে সৃজা, আবহে আমি শুভ, প্রচ্ছদ চিত্রায়ন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর গেটিং দ্য নোটিফিকেশনস অফ আওয়ার নিউ আপডেটস। বেশ, আজকের মতো তাহলে চলি। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি। নমস্কার।